বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আজকে আমরা যারা অনলাইনে গণিত শিখতে এসেছি এবং ভিডিও অন করেছি, প্রত্যেকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমি যে নতুন অধ্যায়টা শুরু করেছি, তোমাদের প্রথম পত্রের শেষ অধ্যায়, দশম অধ্যায়, ইন্টিগ্রেশন বা যোগজীকরণ। আজকে আমি অঙ্ক শুরু করব। নিশ্চয়ই তোমরা ইতিমধ্যেই সূত্রগুলো দেখেছ, সূত্রগুলো মুখস্থ করেছ। যদি সূত্রগুলো না দেখে থাকো, সূত্রগুলো মুখস্থ করে না থাকো, তাহলে আমি আশা করি তোমরা সূত্রগুলো তোমাদের খাতায় লিখে মুখস্থ করে তারপরে তোমরা কাজ শুরু করবে। তোমাদের এখানে মনে রাখতে হবে, এখন আমি যে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশনে অবশ্যই তোমাদেরকে দুইটি জিনিস পাশাপাশি সূত্র মুখস্থ করতে হবে। তোমাদের অন্তরীকরণের সূত্র যেমন মুখস্থ রাখতে হবে, তেমনি ইন্টিগ্রেশনের সূত্র মুখস্থ রাখতে হবে। তাই আমাদের সূত্র ভালো করে মুখস্থ না করে আমরা অঙ্ক নিয়ে বসবো না। আমাদের সূত্র মুখস্থ করার পরেই আমরা অঙ্ক নিয়ে বসবো। তা আজকে আমি যে তোমাদের ইন্টিগ্রেশন শুরু করব, আমি তোমাদের পাঠ্য বইয়ের নির্দিষ্ট যে ধাপে ধাপে অঙ্কগুলো করা আছে, আমি সেই ধাপগুলো ফলো করবো না। আমি কিছু নির্দিষ্ট নিয়ম ধরে অঙ্কগুলো করাবো। যেমন বইতে আছে, ধরো কিছু নির্দিষ্ট প্রশ্নমালা 10.1, 10.2, 10.3, এইভাবে বেশ কিছু প্রশ্নমালা অঙ্কগুলো ভাগ করা হয়েছে। আমি সেভাবে ভাগ না করে অঙ্কগুলো নিয়মতান্ত্রিকভাবে রুল অনুযায়ী ভাগ করব। এবং এখানে আমাদের গত ক্লাসে আমি বলেছিলাম, আমাদের ইন্টিগ্রেশন দুই অংশে বিভক্ত। একটা হলো অনির্দিষ্ট, আর এটা হলো নির্দিষ্ট। আমরা এই দুইটা রুল আমরা পাশাপাশি করব, যাতে করে আমাদের একটু কম সময় লাগে। এটা অনেক বড় চ্যাপ্টার, অনেক অঙ্ক। আমরা যদি বলি হাজার হাজার অঙ্ক, তা কোনো কম হবে না। হাজার হাজার অঙ্ক নিয়ে এই চ্যাপ্টারটা। তা আমরা কি হাজার হাজার অঙ্ক হাজার হাজার রুলে করবো না, আমরা কিছু নির্দিষ্ট রুলে আমরা অঙ্কগুলো শিখবো, যাতে একটা রুলের মধ্যে শত শত অঙ্ক দিলেও আমাদের যে কোনো অঙ্ক আমরা করতে পারি। এটাই আমার মূল লক্ষ্য। দেখি আমরা কতটুকু আগাইতে পারি। তোমরা আমার আজকের ক্লাস হতে পরপর যে রুলগুলো আমি আলোচনা করে যাব, আশা করি তোমরা প্রত্যেকটা রুলের উপর অঙ্কগুলো চেনার জন্য চেষ্টা করবে। আমি আমার লেকচার শিটে প্রথম যে নিয়মটা দিয়েছি, নিয়মটা আমি লিখে দিয়েছি সরাসরি অন্তরীকরণ। তো নিয়ম একে নিয়ম একে আছে সরাসরি অন্তরীকরণ। এভাবে নিয়ম 1, 2 করে আমি আলোচনা করে যাব। সরাসরি সমাকলন, সরাসরি সমাকলন বা যোগজীকরণ। তাহলে এখানে আমি কোন অঙ্কগুলো রেখেছি? আমি যে সূত্রগুলো মুখস্থ করেছি, ওই সূত্রগুলোর কিছু সরাসরি অঙ্ক বিভিন্ন বইয়ের প্রথম দিকে দেওয়া আছে। আমি ওই অঙ্কগুলো নিয়ে আজকে মূলত আলোচনা শুরু করলাম। এখানে দেখো, আমি একটা অঙ্কে আমি লিখলাম যে s² + 1/s², dx। একটা ছোট্ট অঙ্ক নিলাম। আমি কিন্তু যখন আলোচনা করব, আমি নিয়ম আলোচনা করব। তাই আমি কোনটা পিডিএফ থেকে করলাম, কোনটা করি না, এটা দেখার বিষয় না। তাই আমরা কখনো কখনো আমার পিডিএফ থেকে করব, কখনো কখনো আমি স্বাধীনভাবে অঙ্ক করব। এভাবে আমার পুরো সিলেবাসটা আমি পড়াবো। এখানে আমি একটা সিম্পল একটা ফাংশন নিয়েছি। এই ফাংশনের মধ্যে আমরা দেখা যাচ্ছে যে আমি যদি ইন্টিগ্রেশনটাকে বন্টন করে দিই, এভাবে আলাদা করে দিই, দেখো ইন্টিগ্রেশনটা বন্টন করে দিলাম যে 1/s² dx। এই যে বন্টন করে দেওয়া হলো, তাহলে এই ইন্টিগ্রেশনটা আমি এটাকে 2টা উপরে নিয়ে আসলাম। যে এই যে ইন্টিগ্রেশন চিহ্নটা এই বন্টন সূত্র মেনে চলে। আমি আগে বলে নিচ্ছি, আমাদের কিছু ধর্ম এই ইন্টিগ্রেশন চিহ্নটা মেনে চলবে। যদি এখানে প্লাস মাইনাস হয়, আমি ইন্টিগ্রেশনকে আলাদা আলাদা করে নিতে পারবো, এরকম আলাদা আলাদা করে নিতে পারবো। অর্থাৎ ইন্টিগ্রেশন এই সাম চিহ্নটা যোগের বন্টন সূত্র মেনে চলে। প্লাস বা মাইনাসের ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা আমরা আলাদা করে নিতে পারবো। তা আমি সেই নিয়ম থেকে অঙ্কটা করতেছি। তাহলে আজকে আমি যে সূত্রগুলো ইউজ করব, আমি চেষ্টা করব প্রত্যেকটা সূত্রের পাশে, অঙ্কর পাশে আমি সূত্রটা বলে দিই। গত ক্লাসে আমি যে সূত্রগুলো লিখেছি, আমার প্রথম সূত্রটা ছিল এত, x⁴n। এটা ছিল কত? x⁴n + 1 ডিভাইডেড বাই n + 1 + c। তাহলে এখানে সূচকটা 1 বেড়ে যায়, ওই সূচকটা নিচে আসে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সূচক বৃদ্ধি পায়। আর এই সূত্রটা একটা শর্ত আছে, n এর মান ≠ -1।
তাহলে n এর মান যদি -1 হয় তাহলে আমরা এটা গ্রহণ করতে পারবো না। n এর মান -1 ব্যতীত যে কোনো রিয়েল নাম্বারের জন্য আমরা এটা ব্যবহার করতে পারবো। তাহলে আমার এখানে কি আসছে অ্যাসি স্কয়ারের ইন্টিগ্রেশন। তাহলে আমি লিখব ওই সূত্র অনুযায়ী 2 + 1, নিচেও লিখব 2 + 1। এভাবে এখানে লিখব x⁻² -2 + 1, নিচেও লিখব -2 + 1। এবার অঙ্ক শেষে আমরা একটা সি দিব। আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম সি হলো সমাকলন ধ্রুবক সি। এই সমাকলন ধ্রুবক সি প্রতিটা অঙ্কের মধ্যেই আমাকে দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে এখানে ইন্টিগ্রেশন দুইটা, এটার জন্য একটা সি দেওয়ার কথা ছিল, এটার জন্য একটা সি দেওয়ার কথা ছিল। তাহলে আমরা যদি আলাদা আলাদা সি দিই এটা কি ভুল হবে? না। তাহলে তোমাকে একটা দিতে হবে C1 যোগ আরেকটা দিতে হবে C2। তাহলে দুইটা সি আলাদা আলাদা দিয়ে যদি তোমরা লেখো C1 আর C2 যোগ করলে সি, অর্থাৎ সকল ধ্রুবক যোগ করে আবার নতুন ধ্রুবকই হবে। এই কারণে আমরা করি কি, অঙ্কটা যদি একাধিক পার্টও থাকে, দুইটা বা তিনটা যত পার্টই থাকুক, আমরা সব সি যোগ করলে নতুন সি আসবে। তাই আমরা পুরো অঙ্কের মধ্যে একটা সি দিলেই হবে, আমাদের একাধিক সি লেখার কোনো প্রয়োজন নাই। তাই আমি অঙ্ক শেষে যে লাইনে আমরা ইন্টিগ্রেশন শেষ করব ঠিক সেই লাইনে আমরা সমাকলন ধ্রুবক সি দিয়ে দিব। তাহলে আমরা এখানে দেখা যায় দাঁড়াইলো x³ / 3 মাইনাস 1/x একবারে লিখে দিই, এটা -1 হয়, সামনে মাইনাস লিখলাম সি। তাহলে আমার ইন্টিগ্রেশন শেষ। তাহলে এইরকম ছোট ছোট এক্সের বিভিন্ন বা সাইন কস ট্যান বিভিন্ন ফাংশনের যে সূত্রগুলো আমরা মুখস্থ করেছি ওই সূত্রগুলো দিয়েই আমার প্রথম দিকের কিছু অঙ্ক সাজানো হয়েছে। আমি ছোট্ট একটা সহজ অঙ্ক করলাম। আমি আরেকটা অঙ্ক এই এক্সের ঘাতের উপর এই চলকের উপর আরেকটা অঙ্ক করতেছি। এই চলকের উপর সেম চলকের উপর আরেকটা অঙ্ক করতেছি। ধরো একটা ইন্টিগ্রেশনে আমার x + 1 হোল স্কয়ার, নিচে এটা আমি √x দিয়ে দিলাম। এখানে একটা ভাগের ফর্ম আমি লিখেছি, উপরেটা গুণ করলে সূচক ভাঙাই দিলে a + b হোল স্কয়ার ভাঙাইলে এত হয়। আমি হরটাকে যদি আলাদা করে দিই, x² নিচে x⁻², এবার 2x এর নিচে x⁻², 1 এর নিচে x⁻²। আমি কিন্তু হর আলাদা করছি। হর যেহেতু ভাগের ক্ষেত্রে সূচক বিয়োগ হয়, আমি যদি লিখি x-এর 2 থেকে হাফ বিয়োগ করলে আমরা একবারে লিখে দিই 2 থেকে হাফ বিয়োগ করলে 3/2। তারপরে এখানে আসে x-এর ঘাত 1 থেকে হাফ বিয়োগ করলে x⁻²। আর এখানে হর থেকে লবে x-এর ঘাত উপরে নিয়ে গেলে -1/2। তাহলে আমি এখন যদি খেয়াল করি আমার অঙ্কটা x-এর সম্পূর্ণ x⁻n এর ঘাতের অঙ্ক হয়ে গেল। তা আমি একটু আগে যে সূত্রটা ইউজ করছিলাম ওই সূত্রের মধ্যেই পড়ে এটা। x-এর ঘাত 1 বাড়বে, ওই ঘাত নিচে আসবে। ঠিক অনুরূপভাবে এখানে x-এর ঘাত 1 বাড়বে, সেই ঘাত নিচে আসবে। ঠিক অনুরূপভাবে এখানে x-এর ঘাত 1 বৃদ্ধি পাবে, সেই ঘাত নিচে আসবে। সব ইন্টিগ্রেশন একসাথে করে আমি একবারে লাস্টে একটা +c দিয়ে দিলাম। এবার এখানে সরল করলে আমরা পাবো এখানে নিচে 2 আর 5/2, তাহলে আমি লিখতে পারি 2/5 x⁵ তারপরে এখানে আসে এখানে 3/2, তাহলে 2 × 2/3 x⁵²। তারপরে আসে মাইনাস, এটা -1/2 হবে, এই জন্য আমি মাইনাসটা আগে দিয়ে দিলাম, 2x⁻² dx। আর কিছু করা যায় না, আমরা এখানে শেষ করে দেব। এখানে 2 × 4 লেখা যায়। তা আমি সিটা বাদ পড়ে গেছে, ইন্টিগ্রেশন শেষ +c দিব, এটি আমার অ্যান্সার। যে অঙ্কগুলোতে এক্সের বিভিন্ন সূচকের অঙ্ক থাকে আমি পরপর 2টা অঙ্ক আলোচনা করলাম। আমরা খেয়াল করব এক্সের সূচকের অঙ্কটা x⁻n এর সূত্রে পড়ে কিনা। এখানে একটা লক্ষণীয় ব্যাপার হলো, আমি অনেক সময় তোমাদের বিভিন্ন সময় দেখি এটা ছোট্ট অঙ্ক, ধর আমি ইন্টিগ্রেশন সব অঙ্ক এক্সের সাপেক্ষে করবো না, মাঝে মাঝে চলকও চেঞ্জ করে দেবে। এই যে এবার টি দিয়ে করলাম, এবার অঙ্কটা চলক চেঞ্জ করে দিলাম টি দিয়ে। সব অঙ্ক কিন্তু আমরা এক্স আর ওয়াইয়ের মাধ্যমেই বেশি করি। তোমাদের মনে রাখতে হবে চলক পরিবর্তন করে প্রশ্ন হচ্ছে, ইদানিংকালে অনেক প্রশ্ন হচ্ছে চলক পরিবর্তন করে দিচ্ছে। আমার এখন ইন্টিগ্রেশনটা হবে টি এর সাপেক্ষে। এরকম অঙ্ক হয়তো আমার পিডিএফে একটাও নাও থাকতে পারে, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তুমি যত বইয়ের অঙ্ক করতেছো চলক হয়তো এক্সের চলকটাই বেশি। তোমার হঠাৎ করে জেড বা টি বা পি ভিন্ন চলক দিয়ে প্রশ্ন করা হচ্ছে, আমরা এইগুলো একটু খেয়াল করবো। তাহলে এই অঙ্কটা যদি আমি ইন্টিগ্রেশনের জন্য আলাদা করে দিই টি, এখানে 1/t
টি ডিটি। তাহলে এখানে এই টির জন্য সরাসরি ইন্টিগ্রেশনের ঘাত টির জন্য 1+1, সে সূচকটা আবার নিচে আসবে, কিন্তু এই টিটার জন্য হবে ln অফ টি। কেন? আমি তোমাদের একটু আগেই বলছি যে যে এই ln x-এর 1/x এর ইন্টিগ্রেশন, আমরা গত ক্লাসে বলছি 1/x এর ইন্টিগ্রেশন হলো ln x, পরম মান আছে অবশ্য ln এর সূত্রের মধ্যে। আর একটু আগে যে বললাম x⁴n এর সূত্র, এটাতে ছিল x⁴n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস সি, এখানে n নট ইকুয়াল টু -1। আমি যদি এখানে এটাকে টির ঘাতকে 1 মনে করতাম, -1, তাহলে আমি কিন্তু এই সূত্র ইউজ করতে পারবো না, কারণ এই সূত্রটা একটা ক্ষেত্রে প্রযোজ্য নয়। যদি n এর মান -1 হয়, তাহলে n এর মান যদি -1 হয়, এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি না, তাই এটা আমাদের বাদ যাবে। তাহলে আমরা এখানে 1/t-র জন্য ডিরেক্ট সূত্রই আছে 1/x এর জন্য। তাহলে আমরা বলতে পারি x এর সূচক বিভিন্ন সূচকের জন্য আলাদা আলাদা সূত্র আছে। যেমন n এর জন্য আমরা একটা সূত্র পেয়েছি, x⁻1 এর জন্য আলাদা একটা সূত্র পাচ্ছি। এখানে আর কিছু করার নেই, আমরা এটা সলভ করে নিতে পারি হয়তো। তাহলে এই অঙ্কটা টি দিয়ে করলাম। তাহলে এইভাবে আমরা মাঝে মাঝে দুই একটা প্রতিটা নিয়ম যখন আমরা আলোচনা করব, প্রতিটা নিয়মের ক্ষেত্রেই আমরা দুই একটা অঙ্ক চলক পরিবর্তন করে করব। আমি আজকে আমার টার্গেট হলো সরাসরি অন্তরীকরণ, কাছাকাছি অঙ্ক যেগুলো বোর্ডে আসছে মোটামুটি এগুলো শেষ করে দেওয়া। যেমন আমি আরেকটা অঙ্ক ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে বলতেছি sin x ডিগ্রি, ছোট্ট একটা অঙ্ক। ত্রিকোণমিতি ফাংশন যদি ডিগ্রি দিয়ে আসে, ক্যালকুলাসে কোনো অঙ্কই ডিগ্রি দিয়ে করা যাবে না। আমাদের প্রতিটা অধ্যায় লিমিট বলি, অন্তরীকরণ যেটা আমরা শেষ করে এসেছি, অথবা ইন্টিগ্রেশন এখন করতেছি, যেখানে আমাদের ডিগ্রি থাকবে, ডিগ্রি দিয়ে ক্যালকুলাসের কোনো অঙ্ক করা যাবে না। ডিগ্রি যদি থাকে, ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হবে, তারপরে যে অঙ্কটা করতে হবে। তা আমি যদি এখন ডিগ্রিকে রেডিয়ানে নিতে চাই, আমরা একটা সম্পর্ক জানি, 1 ডিগ্রি হলো 1π/180 রেডিয়ান, তাহলে x ডিগ্রিতে হবে πx/180 রেডিয়ান। তাহলে আমি সাইন লিখতে পারি sin πx/180। তা আমি ডিগ্রি দিয়ে এবার আমরা রেডিয়ানে চলে গেলাম। এবার sin mx-এর আমার ডিরেক্ট সূত্র আছে, আমি ওই সূত্রে চলে যাব। আমি যে সূত্রগুলো তোমাদের মুখস্থ করার জন্য বলেছি, sin mx-এর একটা সূত্র ছিল -cos mx ডিভাইডেড বাই m। খুব সতর্ক থাকতে হবে, ডিফারেন্সিয়েশনে যে ধ্রুবকগুলো পাশে গুণ হিসাবে ছিল x-এর সহগ, ইন্টিগ্রেশনে সেই ধ্রুবকগুলো ভাগ হিসেবে আসে। খুব সুন্দর একটা মিল আছে। আর সাইনের ক্ষেত্রে মাইনাস আসে, কসের ক্ষেত্রে প্লাস আসে, ডিফারেন্সিয়েশনের উল্টাটা ঘটে এখানে। তাহলে আমি এখানে সাইন mx ইন্টিগ্রেশন করতে পারি -cos mx। mx বলতে এখানে এক্সের সহগ হলো m, তাহলে আমি π/180টা নিচে দিয়ে দিব, ইন্টিগ্রেশন শেষ, প্লাস সি দিব। তাহলে এখানে 180/π cos, আবার এইটা চাইলে ডিগ্রি লিখে নেওয়া যায়, অথবা এইভাবে রেখে দেওয়া যায়, এভাবেও রেখে দেওয়া যায়, এত ইন্টু cos x ডিগ্রি প্লাস সি। আমি ডিগ্রি দিয়ে একটা অঙ্ক আলোচনা করি। এখন তোমার পরীক্ষায় আমি এখন sin x ডিগ্রি দিয়ে শিখাইলাম, তোমার পরীক্ষা হয়তো cos x ডিগ্রি আসলো, অথবা তোমার পরীক্ষায় tan x ডিগ্রি আসলো। তাই তুমি ডিগ্রি থাকলে কী করণীয় এটা মাথায় রাখবা। ডিগ্রি থাকলে ডিগ্রিকে কাকে তুমি কী করবা, রেডিয়ানে নিয়ে নিবা, তারপরে যে তুমি অঙ্কটা করবা। তা এটা ছোট্ট অঙ্ক হয়ে গেল। এরপরে আমরা ইন্টিগ্রেশন, ধরো tan স্কয়ার, আমার সেটি একটা আছে tan স্কয়ার, আমি এটা 3x অতিরিক্ত লাগাই দিলাম, সেটা কিন্তু 3xটা নাই। এখন tan স্কয়ারের কোনো ইন্টিগ্রেশন সূত্র আমার আছে কি জানতে হবে। tan স্কয়ারের কোনো ইন্টিগ্রেশন সূত্র নাই, যেহেতু ইন্টিগ্রেশন সূত্র নাই, তাহলে আমাকে tan স্কয়ার ফর্মটাকে চেঞ্জ করতে হবে। tan স্কয়ার থিটা ইকুয়াল টু, আমরা ত্রিকোণমিতির একটা সূত্র জানি, 1 প্লাস কি sec স্কয়ার থিটা ইকুয়াল টু কত, sec স্কয়ার থিটা ইকুয়াল টু হলো 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে দেখো আমি যদি tan স্কয়ার থিটাকে লিখি, tan স্কয়ার থিটা ইকুয়াল টু হলো পক্ষান্তর করলে sec স্কয়ার থিটা -1। তাহলে আমি এখানে দেখতে পারি sec স্কয়ার থিটা অর্থাৎ sec স্কয়ার 3x -1। তাহলে আমি ত্রিকোণমিতির একটা সূত্রের সাহায্যে sec স্কয়ারে গেলাম। কেন গেলাম? আমার sec স্কয়ারে ইন্টিগ্রেশন সূত্র আছে। কেন? আমি ইন্টিগ্রেশন sec স্কয়ার mx এর একটা সূত্র লিখেছিলাম, যে sec স্কয়ার mx এর সূত্র হলো tan mx/m। তোমরা নিশ্চিত সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে
ট্যান স্কয়ারের ইন্টিগ্রেশন সূত্র নাই, এটা আমার মাথায় রাখতে হবে। সেক স্কয়ারের সূত্র আছে, তাই ট্যান স্কয়ার থেকে সেক স্কয়ারে যাওয়া যেতে সহজ, আমি সেক স্কয়ারে যে তারপরে যে ইন্টিগ্রেশন করব। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হবে? এটা ডিরেক্ট সূত্র tan mx, m বলতে 3x/3 আর 1 এর জন্য x প্লাস সি। আমরা 1 এর ইন্টিগ্রেশন সূত্র সরাসরি মুখস্থ করেছি, 1 এর ইন্টিগ্রেশন সূত্র হলো x। তাহলে আরেকটা অঙ্ক, সুন্দর অঙ্ক। আমি কিন্তু আমার লেকচার শিটে আমি যে পিডিএফ কপি দিব হয়তো এই অঙ্কটা থাকবে না, 3x থাকবে বা 2x থাকবে বা x থাকবে, আমি কাছাকাছি অঙ্কটা করতেছি। এখন যদি ট্যান স্কয়ার না হয়ে অঙ্কটা কট স্কয়ার হতো, আমি কি পারবো? হ্যাঁ পারবো। যদি এটা কট স্কয়ার দাও, কট স্কয়ার, তাহলে কট স্কয়ার দিলে এখানে আমরা জানি কট স্কয়ারের ডিরেক্ট সূত্র হলো কো সেক স্কয়ার -1, তাহলে কো সেক স্কয়ারের জন্য আমার আসবে মাইনাস কট mx/m, 1 এর জন্য x হয়ে গেল। আরেকটা অঙ্ক কট স্কয়ার mx, এটাও আমার পিডিএফে নাই, কিন্তু আমি আলোচনার মধ্যে কট স্কয়ার 3x এর একটা অঙ্ক করে ফেললাম। কট স্কয়ারের ক্ষেত্রে আমরা জানি ত্রিকোণমিতির সূত্র হলো কোসেক স্কয়ার x -1, এবার কোসেক স্কয়ারের ইন্টিগ্রেশন সূত্র হলো মাইনাস কট mx/m। তাহলে কোসেক স্কয়ার mx এরও কি আছে? ইন্টিগ্রেশন সূত্র আছে। তাহলে দেখো কত গুরুত্বপূর্ণ, সূত্র আগে মুখস্থ করতে হবে, সূত্র আছে কি নাই এটাও তো জানতে হবে। তাই আমার কোনটা সূত্র আছে কোনটা সূত্র নাই এটা যদি আমি ক্লিয়ার না রাখি তাহলে আমি অঙ্কই করতে পারবো না। ইন্টিগ্রেশনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো আমি এই প্রথম থেকে একে শেষ পর্যন্ত যত ইন্টিগ্রেশন করব, যে সূত্রটা যেভাবে মুখস্থ করেছি এইভাবে অঙ্ক আসলে ইন্টিগ্রেশন সূত্র প্রয়োগ হবে। আমরা যখন ডিফারেন্সিয়েশনে দেখেছি চেইন রুল ব্যবহার হয়, বিভিন্ন কৌশল ব্যবহার হয়, এখানে ইন্টিগ্রেশনে এমন কোনো কৌশল নাই। এখানে ইন্টিগ্রেশনের সূত্র উপযোগী করে অঙ্কটাকে ক্যালকুলেশন করে আগে সাজাইতে হবে। যেভাবে সূত্রটা মুখস্থ করেছি এইভাবে সূত্র নিয়ে তারপর অঙ্ক করতে হবে। এখানে না শুধু একটা পুরো সিলেবাসের মধ্যে আমার একই কথা। যাই হোক, আমি কটের একটা অঙ্ক করে ফেললাম, সেক স্কয়ারের একটা অঙ্ক করলাম। এবারে ধরো ই দিয়ে একটা অঙ্ক করি, ই এর অঙ্ক, e⁻mx বা e⁻mx এরকম অঙ্ক যদি থাকে, e⁻3x প্লাস ধরো আমি 10⁻x একটা ইন্টিগ্রেশন করলাম। এখন আমাকে জানতে হবে e⁻mx ইন্টিগ্রেশন সূত্র আছে কি না? আছে। e⁻mx এর সূত্র হলো e⁻mx/m, আর e⁻x এর সূত্র আছে কি না? আছে। e⁻x এর সূত্র e⁻x/ln a, এই বলতে 10 প্লাস। তাহলে এই যে আমি দুটো অঙ্ক এখন করলাম, এটা তো কোনো বইতেও আছে কিনা আমার জানা নেই, থাকতেও পারে নাও থাকতে পারে। তো আমি তো সূত্র মুখস্থ করছি কি? আমি কি ইন্টিগ্রেশন e⁻mx এর সূত্র মুখস্থ করছি না? e⁻mx এর সূত্র কি? e⁻mx/m প্লাস সি। আর e⁻x এর সূত্র কি মুখস্থ করছি? e⁻x এর সূত্র মুখস্থ করছি e⁻x/ln অফ a। আমি এই অঙ্কটা tan⁻x মানে হলো a⁻x। তাহলে আরেকটা ছোট্ট অঙ্ক যেটা আমাদের দুইটা সূত্র প্রয়োগ আমরা শিখলাম। এভাবে আমরা যত সূত্র শিখছি ও তত সূত্রের যোগ বা বিয়োগ ফর্মে দিয়ে যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোই নিয়ে মূলত আমরা আজকে কাজ করতেছি। যেমন আমি আমার কিছু ত্রিকোণমিতিক অঙ্ক আছে পাঠ্য বইতে, কিছু আছে আমার পিডিএফে, কিছু আছে বাড়ি কাজে। এই অঙ্কটা আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে করেছিলাম, ওখানে আমরা এটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা করেছিলাম। এখানে কিন্তু একটা সরলযোগ্য একটা ফাংশন, এরকম কিছু ত্রিকোণমিতিক সরলযোগ্য ফাংশনগুলোর অঙ্ক একটু বেশি ঝামেলা করে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে প্রথমে আমাকে এই নিচেরটা দেখেই মনে আসতে হবে এটা একটা সরলযোগ্য একটা ফাংশন। 1 এর জন্য আমরা লিখতে পারি sin স্কয়ার x যোগ cos স্কয়ার x, আর sin 2x এর জন্য লিখতে পারি 2 sin x cos x adx। তাহলে আমি এখন যদি খেয়াল করি উপরে আবার নিচে সেম জিনিস হয়ে যাবে। কেন? নিচে a প্লাস b হোল স্কয়ার রুটের ভিতরে দেখো sin x প্লাস cos x হোল স্কয়ার হলো, তাই না? তাহলে এই স্কয়ারের সাথে রুট উঠে যায়, থাকে উপরে দেখো sin x প্লাস cos x, নিচেও ঠিক সেম sin x প্লাস cos x থাকে। তাহলে কাটাকাটি করলে এখানে হয় 1 dx, এই 1 কি ইন্টিগ্রেশন করলে x প্লাস c। তাহলে আমি দেখো এই অঙ্কটা আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে ঠিক এই অঙ্কটা করেছিলাম, তখন ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে 1 এর ডিফারেন্সিয়েশন করে আমরা 0 পেয়েছি, আর এখন 1 এর ইন্টিগ্রেশন করে x পেয়েছি। এই যে অঙ্কটা একটু সরল করলাম, এই সরলটা কারো কারো ক্ষেত্রে কেউ কেউ ভুলে যেতে পারো, যদি ভুলে যাও তাহলে পারবে না। এরকম কিছু ত্রিকোণমিতিক ফাংশনের অঙ্ক আছে যেগুলো একটু ঝামেলা করে। আমরা আমাদের পিডিএফ এবং করা অঙ্কের মধ্যে এই ধরনের অঙ্কগুলো একটু করার সময় খেয়াল রাখবো। এগুলো বইয়ের প্রথম দিকের অঙ্ক, বেশিরভাগ বইতে প্রথম দিকে আছে। তেমন আমি ত্রিকোণমিতিক ফাংশনে আরেকটা অঙ্ক করতেছি 1 মাইনাস cos ধরো 7x,
আর নিচেরটা দিলাম 1 প্লাস কস 7x। আমি কিন্তু এই শিটে বা বইতে এরকম 7x দিয়ে নাই, শিটে আছে cos 2 বা cos 3, এরকম আমি 7 দিয়ে ইচ্ছা করি করলাম। 1 মাইনাস cos থিটার একটা সরাসরি সূত্র আমাদের জানা আছে ত্রিকোণমিতির। তাহলে দেখো ত্রিকোণমিতির সূত্র তোমার খুব ভালো জানতে হবে এখন। 1 মাইনাস cos থিটা হলো 2 sin স্কয়ার 7x/2। ঠিক নিচে 1 প্লাস cos থিটা হলো 2 cos স্কয়ার 7x/2। তাহলে আগে তোমাকে কি জানতে হবে? ত্রিকোণমিতির সূত্র জানতে হবে। এখন তুমি ত্রিকোণমিতির সূত্রই মনে রাখতে পারো না, তাহলে তুমি এখানে আবার পদে পদে হুচুট খেতে হবে। তাই খুব গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতির সূত্র, যা আমি সবসময় বলি ত্রিকোণমিতি সূত্র হলো ম্যাথমেটিক্সের মাদার ল্যাঙ্গুয়েজ। ত্রিকোণমিতির সূত্র আমরা এমনভাবে শিখব যাতে আমরা দেখার সাথে সাথে বুঝি এই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে। এবার টুকু যদি কাটা যায়, আমি দেখতেছি সাইন স্কয়ার বাই কস স্কয়ার আমি লিখতে পারি ট্যান স্কয়ার 7x/2। তাহলে কি হলো? 2 কাটা ট্যান স্কয়ার। আমি আজকে একটু আগে ট্যান স্কয়ারের একটা অঙ্ক করেছিলাম। তাহলে ট্যান স্কয়ার থিটার সূত্র হলো, ট্যান স্কয়ারের সূত্র হলো সেক স্কয়ার -1। একটু আগে আমরা ট্যান স্কয়ারের একটা অঙ্ক করেছিলাম। তাহলে সেক স্কয়ার থিটা -1, ট্যান স্কয়ার থিটার সূত্র হলো সেক স্কয়ার থিটা -1। কেন? ট্যান স্কয়ারের কোনো ইন্টিগ্রেশন সূত্র নাই, তবে সেক স্কয়ারের ইন্টিগ্রেশন সূত্র আছে। তাহলে সেক স্কয়ারের ইন্টিগ্রেশন সূত্র কত? ট্যান m/m, m বলতে 7/2, আর 1 এর জন্য ইন্টিগ্রেশন হলো x, আর ইন্টিগ্রেশন শেষ একটা প্লাস c দিতে হবে। তাহলে ট্যান mx/m, তাহলে এটাই আমার অ্যান্সার। তাহলে 2/7 ট্যান 7x/2 মাইনাস x প্লাস c। তাহলে আরেকটা সুন্দর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক হয়ে গেল। এই ফর্মের একাধিক অঙ্ক পাঠ্য বইতে আছে, এই ফর্মের একাধিক অঙ্ক আমি আমার পিডিএফও দিয়ে দিব। আমি কিন্তু ভিডিওতে যত অঙ্ক করতেছি, তোমরা যখন ভিডিও দেখবে তোমরা ভিডিও থেকে অঙ্কগুলো অন্তত প্রশ্নটা টুকে রাখবে, যাতে করে তুমি পরবর্তীতে এই অঙ্কটা তোমার ভিডিও এবং পিডিএফ মিলিয়ে তুমি অঙ্কগুলো তোমার খাতা রাখতে পারো। মনে রাখবা, আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু অঙ্ক বানাই করি, নতুন অঙ্ক বানিয়ে দিচ্ছি। এই অভিজ্ঞতাটা কিন্তু অনেক কাজে লাগার কথা। তোমরা আমার অভিজ্ঞতা থেকে আমি যে অঙ্কগুলো বানিয়ে দিচ্ছি, অবশ্যই মনে রাখবা এই বানানো অঙ্কগুলো অত্যধিক গুরুত্বপূর্ণ অঙ্ক, যা জাতীয় পরীক্ষা একাধিকবার এসেছে। তাই আমি কি করি, ওই একাধিকবার যে অঙ্কগুলো এসেছে, যেহেতু আমাদের সৃজনশীল পদ্ধতিতে অঙ্কগুলো একটু পরিবর্তন করে দিচ্ছে, আমিও পড়াবার সময় একটু পরিবর্তন করে কিছু অঙ্ক করাচ্ছি। তারপরে আমরা আরও কিছু অঙ্ক দেখেছি জাতীয় পরীক্ষা অনেকবার এসেছে। যেমন একটা অঙ্ক এসেছে, এটা আমার পিডিএফও করা থাকবে, সেক স্কয়ার এক্স ইন্টু কোসেক স্কয়ার এক্স। খুব অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার এসেছে অঙ্কটা, সেক স্কয়ার এক্স ইন্টু কোসেক স্কয়ার এক্স। এখন গুণ অবস্থায় আবার এটার জন্য আলাদা সূত্র আছে, এটার জন্য আলাদা সূত্র আছে। যেহেতু গুণ অবস্থা আছে, তাই আমি কোনো সূত্র ইউজ করতে পারবো না। আমি আজকে শুরুতেই ইন্টিগ্রেশন যোগ বা বিয়োগের বন্টনের সূত্রই মেনে চলে এটা বলেছি। গুণের সূত্র মানে এটা কিন্তু বলি নাই, কারণ ইন্টিগ্রেশনের গুণের সূত্র আলাদা, যা আমরা একদম সিলেবাসের শেষের দিকে পড়াবো। ইন্টিগ্রেশনের গুণের সূত্র, ভাগের সূত্র আপাতত নাই ধরে আমরা কাজ করব। গুণের সূত্র যেটা আছে সেটা একটা সিলেবাসের শেষ ভাগে, আর ভাগের বলে কোনো সূত্রই নাই ইন্টিগ্রেশনের মধ্যে। গুণের সূত্র আছে যা সিলেবাসের আমরা একবারে শেষ ভাগে পড়াবো। আপাতত ধরে নিচ্ছি কোনো গুণ বা ভাগের সূত্র নাই, তাহলে এটা গুণের ফর্মে আছে, তাহলে এখানে সূত্র নাই। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করতে থাকি। এটা 1/cosকে লিখব, cos স্কয়ার এক্স, এটা 1/sin স্কয়ার এক্স। উপরে গুণ করলে হয় 1, এই উপরে 1-এর জন্য আমি লিখতে পারি sin স্কয়ার এক্স যোগ cos স্কয়ার এক্স, ত্রিকোণমিতির সূত্র। আর নিচে যেটা আছে এটা রাখলাম, cos স্কয়ার এক্স ইন্টু sin স্কয়ার এক্স। এবার যদি আমরা হরটাকে আলাদা করে দিই, sin স্কয়ার এক্সের নিচে cos স্কয়ার এক্স, sin স্কয়ার এক্স, cos স্কয়ার এক্সের নিচে cos স্কয়ার এক্স ইন্টু sin স্কয়ার এক্স। হরটাকে আলাদা করে দিলাম। তোমাদের অনেকেই প্রথম এই ডিডিএক্সটা তোমাদের বাদ পড়ে যাবে। মনে রাখবো, প্রত্যেকটা ইন্টিগ্রেশনের জন্য একটা ডিএক্স থাকতেই হবে, নতুবা অঙ্ক কাঠামো কারণে ভুল যাবে। সাইন কাটা যায়, আমি লিখতেছি 1/cos স্কয়ার এক্স যোগ cos কাটা যায়, আমি লিখতেছি 1/sin স্কয়ার এক্স। তাহলে এখানে দেখো, এই cos স্কয়ারকে উপরে নিয়ে গেলে হয় sec স্কয়ার এক্স, আর মাঝখানে একটা যোগ আসলো, সাইনকে উপরে নিয়ে গেলে হয় cos স্কয়ার এক্স। তাহলে একটা মজার জিনিস দেখো গুণের ত্রিকোণমিতি, তোমরা অবশ্য যারা জ্যামিতি পড়েছো, ত্রিকোণমিতি যারা পড়েছো, ত্রিকোণমিতিতে এরকম মজার অঙ্ক তোমরা করেছো। এটা হলো গুণ অবস্থায় ছিল, এখানে যোগ অবস্থায় চলে আসছে। কি সুন্দর একটা ফাংশন যার গুণফল এবং যোগফল সমান। এটা আমরা ত্রিকোণমিতির বিভিন্ন অঙ্কে করেছি। এখন সেক স্কয়ারের ইন্টিগ্রেশন আছে কিনা? আছে। এটা হলো শুধু tan x,
cos x স্কয়ার ইন্টিগ্রেশন আছে মাইনাস cot x, তাহলে যেহেতু মাঝখানে প্লাস এটা মাইনাস হয়ে যাবে প্লাস সি। তাহলে আমি এই যে অঙ্কটা করলাম এটাও আমাদের জাতীয় পরীক্ষা আমাদের দেখেছি অনেকবার এসেছে। তাহলে আমি আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করে ফেললাম যা জাতীয় পরীক্ষা অনেকবার এসেছে। আমার প্রতি ক্লাসে কমপক্ষে 20-25টা অঙ্ক আমি আলোচনা করব ইনশাল্লাহ। এভাবে আমার ধারাবাহিক নিয়মগুলো চলতে থাকবে। এভাবে আমরা যদি প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখে পিডিএফ থেকে নোটটা করে নিই ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমি নিশ্চিত আমি করা অঙ্ক যেগুলো আমি করি আমার করা অঙ্ক থেকে তোমাদের জাতীয় পরীক্ষা প্রশ্ন কমন পড়বে। এরপরে ত্রিকোণমিতিক ফাংশন কি আরও আছে, এরকম অনেক অঙ্ক আছে। যেমন আরেকটা অঙ্ক আছে ইন্টিগ্রেশন 1 মাইনাস cos x, আরেকটা অঙ্ক আছে ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস cos x। ঠিক আছে, তাহলে আমরা এরকম অঙ্ক আছে। তাহলে এই অঙ্কটাই যে 1 মাইনাস cos x এটা তো একটা সূত্র আছে। 1 মাইনাস cos x এর সূত্র কি 2 sin স্কয়ার x বাই 2 ত্রিকোণমিতিক সূত্র। এটা যদি করি তাহলে এটা কি হবে dx বাই 2 cos স্কয়ার x বাই 2। আবার এখানে এক্সের জায়গায় 2x দিতে পারি, 3x দিতে পারি, 4x দিই, এখানে এক্সের জায়গায় 2x দিতে পারি, 3x দিতে পারি। তাই এরকম পরিবর্তন করে বইতে প্রশ্ন আছে। তা আমি এখন হাফটা বাইরে নিয়ে গেলাম, সাইডকে উপরে নিয়ে গেলাম cosec স্কয়ার x বাই 2 dx। তাহলে এখন cosec স্কয়ারের সরাসরি সূত্র আছে মাইনাস cot x বাই m বলতে গেলে হাফ প্লাস সি। যদি আমরা এটা করি হাফ বাইরে চলে যাবে, কসকে উপরে নিয়ে গেলে কি হয়ে যাবে sec স্কয়ার x হবে। আর sec স্কয়ারের ইন্টিগ্রেশন সূত্র আছে সেটা কি, সেটা হলো tan mx বাই m বলতে গেলে হাফ প্লাস সি। হাফ হাফ কাটা যাবে, হাফ হাফ কাটা যাবে, এটাই আমার অ্যান্সার। তাহলে আমি এই 1 মাইনাস সাইন এক্স 1 প্লাস cos x এটা ডিরেক্ট সূত্র পেয়েছি বলে আমি অঙ্কটা সহজে পেয়ে গেছি। যদি অঙ্কটা আমি সাইন দিয়ে করি তাহলে তো ডিরেক্ট সূত্র নাই। আমি যদি অঙ্কটা এখানে সাইন দিয়ে করি, এখানে যদি আমি সাইন দিয়ে করি, তো এবার তো কোনো ডিরেক্ট ত্রিকোণমিতিক সূত্র নাই 1 মাইনাস সাইন বা 1 প্লাস সাইনের। এই ক্ষেত্রে কিন্তু আমাদের আর এই সুযোগটা আমার নাই। আমি এখন যে সুযোগটা কাজে লাগাইছি এই সুযোগটা নাই। এক্ষেত্রে আমার করণীয় হলো আমি এটাকে লব হরে অনুবন্ধী দ্বারা গুণ করব। এই যে 1 মাইনাস সাইন এক্স দিয়ে উপরে গুণ করলাম, নিচে আছে 1 মাইনাস সাইন এক্স। এই যে এখানে 1 প্লাস সাইন এক্স দিয়ে লব হরে অতিরিক্ত সাইন এক্স দিয়ে গুণ। ঠিক এটা যদি আসে ঠিক অনুরূপভাবে 1 মাইনাস সাইন এক্স দিয়ে লব হরে গুণ করব। সিমিলার অঙ্ক, এটা 1 মাইনাস সাইন এক্স দিয়ে লব হরে গুণ করব। আগের যে দুটো অঙ্ক কসের ক্ষেত্রেও এই নিয়মটা প্রয়োগ করা যায়, তবে কসের ক্ষেত্রে যেহেতু এই নিয়মটা ভিন্ন একটা সূত্র আমি পেয়েছি আমি ওই সূত্র ইউজ করছি। চাইলে আগের যে কসের অঙ্কটা এই নিয়মটা প্রয়োগ করা যায়, এতে করে অঙ্কের অ্যান্সার ভিন্নতা আসবে। এই প্রসঙ্গে আমি বলে রাখি একই অঙ্কের ইন্টিগ্রেশন আমরা এমন অঙ্ক পেয়েছি পাঠ্য বইতে, একই অঙ্ক 3 নিয়মে করা যায়। এই 3 নিয়মে করলে 3 রকম রেজাল্ট হয়, কোনো অসুবিধা নেই। যে রেজাল্ট হয় সেটাই অবশ্যই গ্রহণযোগ্য। অবশ্যই সেটা হলো আমি এখন যে অনির্দিষ্ট সমাকলন করতেছি ওই নিয়মের ক্ষেত্রে প্রযোজ্য। কি একই অঙ্কের ভিন্ন পদ্ধতির কারণে অনির্দিষ্ট সমাকলনে ভিন্ন রেজাল্ট আসতে পারে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি সেটা নির্দিষ্ট সমাকলন হয় তুমি যে নিয়মে করো চূড়ান্ত রেজাল্ট একই হবে। আমরা এখন অনির্দিষ্ট করতেছি, নিয়মের কারণে অঙ্কের রেজাল্ট তারতম্য হইতে পারে। যাক আমার এখন আমি যে নিয়মটা এই অঙ্কটা করতেছি এই নিয়ম দিয়ে এই অঙ্কটা শেষ করলে 1 মাইনাস সাইন স্কয়ার এক্স ডিএক্স, নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি 1 মাইনাস সাইন স্কয়ার এক্স 1 প্লাস সাইন এক্স, নিচে হলো কস স্কয়ার এক্স, তারপরে আমি 1 বাই কস স্কয়ারকে আলাদা করে ফেললাম, যোগ সাইন এক্স বাই কস স্কয়ারকে আলাদা করে ফেললাম ডিএক্স। এই কস স্কয়ারকে উপরে নিয়ে গেলাম, হয়ে গেল সেক স্কয়ার এক্স, যোগ এখানে 1 বাই কসকে লেখা যায় সেক এক্স আর সাইন বাই কসকে লেখা যায় ট্যান এক্স। আমি 2 ভাগ করে ফেললাম, কস তো দুইটা, 1 বাই কসকে লিখলাম সেক এক্স আর সাইন বাই কসকে লিখলাম ট্যান এক্স। এমনভাবে লিখলাম যার আমার একটা প্রাপ্ত একটা সূত্রই আছে, আমরা এই সূত্রটা জানি। যেমন সেক স্কয়ার এক্সের জন্য হলো ট্যান এক্স আর সেক এক্সের জন্য হবে সেক এক্স ট্যান এক্স, সরি সেক এক্স, শুধু সেক এক্স যোগ সি। তাহলে সেক স্কয়ারের জন্য ট্যান এক্স আর সেক এক্স ট্যান এক্সের জন্য শুধু সেক এক্স আর ইন্টিগ্রেশন যেতে শেষ প্লাস সি। আমি এটা কমপ্লিট করলাম, এটা আর কমপ্লিট করলাম না। এটার আর এটার পার্থক্য হলো মাঝখানে একটা মাইনাস চিহ্ন আসবে শুধু এটার ক্ষেত্রে, এই যে মাঝখানে মাইনাস তো এটার ক্ষেত্রে শুধু একটা মাইনাস চিহ্ন আসবে। এটা যদি করি তাহলে আমাদের দেখা যায় আমি এমন কিছু অঙ্ক বেছে বেছে করতেছি যে অঙ্কগুলো অধিক সালে এসেছে। তোমরা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আমি যত অঙ্ক করব
প্রত্যেকটা অঙ্ককে অতি গুরুত্ব সহকারে করবে। এই ভিডিওতে এই অঙ্কগুলো আবার পিডিএফও দিয়ে দিব আমি। এই অঙ্কগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক হিসেবে আমি বেছে নিচ্ছি। আর যেহেতু আমার এখানে অনেকগুলো ক্লাস হবে, যেমন আমার এখানে 18-19টা রুল আমি পড়াবো। এই যে এতগুলো রুল পড়াবো, প্রতি রুলে একটা ক্লাস করলেও তো 19টা লেকচার। তবে আমি এখন প্রথম দিকের আমি একটা করে নিয়ম বা 2টা নিয়ম আলোচনা করব, পরের দিকে যে আমি একসাথে 3-4টা রুল আলোচনা করব। প্রথম দিকের অঙ্কগুলো আস্তে আস্তে করব, পরের দিকের রুলগুলো একটু দ্রুত করব। তারপর আমার মনে হয় না 13-14 লেকচার আমি আগে শেষ করতে পারবো। এটাও আমার, যেমন আমার ডিফারেনশিয়াল ক্যালকুলাস 15টা ভিডিও হয়েছে, এখানেও আমার এরকম কাছাকাছি ভিডিও হবে আশা করতেছি। অনেক বড় চ্যাপ্টার, ভয় পাওয়ার কারণে আমি এমনভাবে নিয়মগুলো সাজাই দিব যাতে করে স্টুডেন্ট অঙ্কগুলো চিনে অঙ্ক করতে পারে। আজকে অঙ্কগুলো বলতে পারে একটু বিচ্ছিন্ন, তবে আজকের অঙ্কগুলো বিচ্ছিন্ন হলেও আমরা এখানে অঙ্কগুলোর একটা কমন দিক হলো, আমি যে উপরে লিখছি সরাসরি সমাকলন বা যোগীকরণ, সরাসরি সূত্র প্রয়োগ হচ্ছে। এখানে কোনো ক্যালকুলেশনের মধ্যে ত্রিকোণমিতির 2-1টা স্টেপ আসতেছে, তারপর আমরা ইন্টিগ্রেশন করে দিচ্ছি। এই অঙ্কগুলো নিয়ে আমি প্রথম নিয়মটা সাজাইছি। এখানে আমি আরেকটা রুল শেষ করে দিচ্ছি আজকে। যেমন রুটের যে কিছু অঙ্ক আছে, রুটের যে সকল অঙ্কগুলো আছে পাঠ্য বইতে, আমি একটা বইয়ের অঙ্ক একটা করতেছি, √x+2 √x, এরকম হরে রুটযুক্ত বেশ কিছু অঙ্ক বইতে পাওয়া যায়। আমি একটা অঙ্ক করে দিচ্ছি। এরকম রুটযুক্ত যে সকল অঙ্ক আছে, রুটের অনুবন্ধী দ্বারা যদি আমরা গুণ করি হরের রুটটা মুক্ত করার জন্য, এই যে হরের রুটটা মুক্ত করতেছি, যা ছিল তার অনুবন্ধী দ্বারা লব হরে গুণ করলাম, x+2 +√x। তাই উপরে আবার নিচে আমি একই জিনিস দিয়ে গুণ করলাম যাতে হরের রুটটা সরে যায়। তাহলে হরের অনুবন্ধী দ্বারা আমি মূলত এখানে লব হরে গুণ করলাম। তাহলে আমার উপরে আসতেছে √x+2 +√x, আর নিচে আসতেছে x+2 -x, অর্থাৎ a + b × a - b, a² - b² সূত্র হলো। তাহলে আমার উপরে আসতেছে, এটা x কাটা যায়, নিচে এটা 2 আসে, তাই √x+2 +√x, এখানে একটা হাফ আসছে। হাফটা চাইলে আমি একদম বাইরে নিয়ে যেতে পারি, হাফটা বাইরে একদম, নিচের 2টা আমি বাইরে নিয়ে গেছি। এরপরের লাইনে আমি যদি এটাকে সাজাই, প্রথম x+2 মূলত সূচকটা হাফ হিসেবে কাজ করে, আর পরের সূচকটা x⁻½ হিসেবে কাজ করে dx, আর বাইরে যে হাফটা ছিল আমি চাইলে হাফটা বন্টন করে এখানেও দিয়ে দিতে পারি। তাহলে এখানে দেখো x⁻n, আমি কিন্তু তোমাদের গত ক্লাসে সর্বশেষ যে সূত্রটা লিখেছিলাম, এই সূত্রটা ছিল আমার এরকম চিত্র ছিল, ax + b n, একঘাত রাশির উপর n যদি থাকে তাহলে সূত্রটা ছিল ax + b n + 1 ডিভাইডেড বাই a × n + 1। আমি এটার প্রমাণসহ দেখেছিলাম গত ভিডিওতে, লাস্ট ভিডিওতে। এই ধরনের অঙ্কগুলো অনেকে প্রতিস্থাপনে করে, কোনো দরকার নেই, আমরা ডিরেক্ট সূত্র ইউজ করার চেষ্টা করব। তাহলে এখানে ডিরেক্ট সূত্র হলো, সূচক বাড়বে, এই যে 1 বাড়লো, সেই সূচকটা নিচে আসবে, আর এক্সের সহগ যদি থাকে, এখানে a থাকলে a লিখবো, এখানে আছে 1, তাহলে 1টা নিচে লিখব। আর এখানে ঠিক x⁻n এর সূত্র হাফ, এক ঘাত বাড়বে, সেই ঘাত নিচে আসবে, +c হবে। এখন আমি যোগ বিয়োগ শেষ করলে আমার চূড়ান্ত রেজাল্টটা চলে আসবে। তা আমি এখানে দেখো এই রুটের একটা অঙ্ক করছি। তোমরা যে কোনো লেখকের পাঠ্য বইয়ের প্রথম দিকের সেরা অঙ্ক বলতে পারো, বোর্ড প্রশ্নে যেগুলো, সব অঙ্ক আমি মোটামুটি একটা করে শেষ করেছি। এখন আমি এটা আজকে ক্লাসের শুরুতে এবং গত ক্লাসের ভিডিওতেও আমি বলছিলাম, আমরা নির্দিষ্ট এবং অনির্দিষ্ট পাশাপাশি করব। অর্থাৎ আমি এতক্ষণ যতগুলো অঙ্ক করছি, সবগুলো অঙ্কতে যদি আমরা নির্দিষ্ট সমাকলন একটা লিমিট বসাই দিই, তাহলেই আমার কি হয়ে যাবে, অনির্দিষ্ট সমাকলন হয়ে যাবে। যেমন আমি তোমাদের আজকে প্রথম যে অঙ্কটা করেছি, একদম আজকের প্রথম যে অঙ্কটা করেছি, যদি অঙ্কটা আমি আবার লিখি, আমি আজকে প্রথম অঙ্কটা করেছিলাম s² + 1/s², এটা আজকে প্রথম অঙ্ক হিসেবে করেছিলাম, এটাই আজকে প্রথম অঙ্ক হিসেবে করেছিলাম। এখন এই অঙ্কটার মধ্যে আমি ধরো লিমিট বসাই দিলাম 0, উপরেটা 1, এইভাবে নিচে এবং উপরে যদি লিমিট বসাই দেওয়া হয়, সেটাকে বলা হয় নির্দিষ্ট সমাকলন। তাহলে এতক্ষণ যতগুলো অঙ্ক করছি, প্রত্যেকটা অঙ্ক যদি আমরা লিমিট দিয়ে করি, আমি যদি এর মধ্যে 10টা অঙ্ক করে থাকি, 10টা অঙ্ক আবার লিমিট দিয়ে যদি, তাহলে 20টা অঙ্ক হয়ে যাবে।
তাহলে আমি কি আদৌ এতগুলো অঙ্ক করবো? আসলে এতগুলো অঙ্ক দরকার নেই, তবে আমি কিছু অঙ্ক তোমাদেরকে দিয়ে দিব, তোমরা পিডিএফ থেকে করিয়ে নেবে। যেমন আমি আজকে অঙ্কটা যখন প্রথম অঙ্ক হিসেবে করছিলাম, অ্যাসিস্কারের এটাকে নিচের থেকে উপরে নিয়ে এইভাবে 2 লিখছিলাম, পরে এনের সূত্র করছিলাম। কী করছিলাম? এক্সের ঘাত 1 বাড়বে, তাহলে 2 + 1, এক্সের ঘাত 1 বাড়বে 2 + 1। ঠিক অনুরূপভাবে এক্সের ঘাত 1 বাড়বে -2 + 1 -2 + 1। এবার কিন্তু প্লাস সি দিব না, যেহেতু এটা নির্দিষ্ট সমাকলন। তাহলে নির্দিষ্ট সমাকলনে সি দেওয়া প্রয়োজন নাই, এটা আমি গত ভিডিওতে প্রমাণও করছি। এটা হলো নির্দিষ্ট, তাহলে আমি ইন্টিগ্রেশন শেষ, সি দিব না। এবার থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে 1 দিব আর 0টা নিচে দিব। এই 1 হলো ঊর্ধ্বসীমা আর 0 হলো নিম্নসীমা। উপরেরটা উপরে দিব, নিচেরটা নিচে দিব। হ্যাঁ, বলতে পারো আমি যদি সি দিই স্যার কী হবে? তুমি যদি সি ভুলে দিয়ে দাও, প্লাস সিটা এখানে দিতে হবে, পরের লাইনে সিটা কাটাকাটি যাবে। তাই আমি দেখেছি অনেক ছাত্রছাত্রী সি লেখার পর সিটা আর কাটে না, বা কোনো কারণে সিটা থেকে যায়, তখনই ভুলটা হয়ে যায়। যদি তুমি সি দিয়ে পেলো, তাহলে কিন্তু সি শেষ পর্যন্ত অঙ্ক ক্যালকুলেশনের ভিতরে সি কাটা যাবে। এর চেয়ে বলা হয় সি না দেওয়াই, আমি সি না দেওয়ার পক্ষে, তাই আমি সি দিলাম না। তাহলে এবার 1টা এবার এক্সের জায়গায়, 0টা একবার এক্সের জায়গায় বসাবো। তাহলে আমার এটা এর পরের লাইনে এই লাইনগুলো অতিরিক্ত। এর আগের অঙ্ক আমরা প্লাস সি দিয়ে শেষ করে দিয়েছি, এখন আমার অতিরিক্ত 1-এর কাজটা করবো। 1^3/3 প্লাস এখানে 1 টু দি পাওয়ার -1/-1। 1টা বসাইলাম, মাঝখানে মাইনাস দিব, এবার 0 বসাবো, এটা 0 বসাবো, এটা 0, তাহলে পরে দুটাই 0 হয়ে যাবে। এবার এখানে সরল করলে যা হবে, যেমন 1/3 -1/1, এটাকে সূচক হিসাবে নিচে নিয়ে আসবো, তাহলে লসাগুলো 3, তাহলে 1 - 3, ঠিক আছে, কোনো ভুল হয়নি তো, 1 - 3, তাহলে হবে -2/3। সাধারণত এই ধরনের অঙ্কগুলোর উত্তর সাধারণত নেগেটিভ হয় না। যদি কোনো অঙ্কে নেগেটিভ হয়, তখন ওই এখানে একটা গ্রাফের একটা ব্যাপার আছে, যা আমরা পরবর্তীতে দেখব। তো আপাতত আমি এটা চেঞ্জ করলে আমরা যা আসছে তাই লিখে দিব। আপাতত আমি যেহেতু এটার ব্যাপারে কিছু ব্যাখ্যা আছে, পরবর্তীতে আমরা বলবো, এখন যা আসবে আমরা তাই লিখে দিব, এই হলো কথা। যাই হোক, আমার এখানে ইন্টিগ্রেশন, আমি প্রথম অঙ্কটা, আজকের প্রথম যে অঙ্কটা করলাম, এই অঙ্করই একটা আবার কি করলাম, আমরা নির্দিষ্ট সমাকলন করলাম। এরকম আমার ইয়াতে নির্দিষ্ট সমাকলন বেশ কিছু অঙ্ক করা থাকবে, তোমরা করা অঙ্কগুলো দেখবে। যদি কোনো অঙ্ক কোনো কারণে না পারো, পরবর্তী ক্লাসে বলবে। যেমন আমি একটা অঙ্ক 0 থেকে π/3 একটা অঙ্ক আমার এখানে আছে, বাড়ির কাজ হিসেবে আমি π/3 1/1 - sin x, এই অঙ্কটা একটু করতেছি। একটু আগে তোমরা খেয়াল করেছো, আমি 1 - sin x এর এই অঙ্কটা আমি একটু আগে করছিলাম। এটা ছিল অনির্দিষ্ট। এখন যদি লিমিট থাকে, তাহলে আমার কাজ কিন্তু আগের মতোই চলবে। লিমিট তার লিমিটের জায়গায় বসে থাকবে। এটা 1 + sin x দিয়ে লবরে গুণ করব। এই যে গুণ করলাম 1 + sin x দিয়ে, এই যে গুণ করলাম। তারপরে দেখো 0 থেকে π/3, 1 + sin x, সেম ক্যালকুলেশন চলতেছে, 1 - sin² x dx। তারপরে লিমিট লিখব, নিচে 0 পাইবে। এখানে লিমিটটা লেখার সময় মনে রাখবো, এসের এই দিকে ডানে একটু ডানে নিচে 0 লিখব, উপরে একটু ডানে π/3 লিখব। তারপরে এখানে 1 + sin x, নিচে হবে cos² x। এবার cos²টাকে আমি নিচে নিয়ে যাব, 0 to π/3, 1/cos² x যোগ sin x/cos² x dx। এবার কসকে উপরে নিয়ে যাব, সূত্র আসে নেই এখনো, sec² x হবে। আর এখানে 1/cos মানে sec x, আর sin/cos মানে tan x। এবারে আমি এখনও ইন্টিগ্রেশন করিনি, আমি একটু আগে এই অঙ্কটা করছি, এখন আমি ইন্টিগ্রেশন করব। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করতে যাই, তাহলে দেখো আসতেছি কি, এটার জন্য আসবে tan x। ইন্টিগ্রেশন কিন্তু আমরা এখন করতেছি, যে লাইনে ইন্টিগ্রেশন করব ঠিক সেই লাইনে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এই লিমিটটা লিখে, এটা 3 ছিল। তাহলে আমি যে লাইনে sec² জন্য tan x, sec x tan x জন্য sec x, এর আগের আমার অঙ্কতে আমরা যে লাইনে ইন্টিগ্রেশন সূত্র প্রয়োগ করছি, +c দিয়ে আমরা শেষ করছি। এখন আমরা সি না দিয়ে তৃতীয় বন্ধনী ব্যবহার করে ঊর্ধ্বসীমা উপরে লিখব, নিম্নসীমা নিচে লিখব। এবার ঊর্ধ্বসীমা নিম্নসীমা মান বসিয়ে আমি একটু সরল করব। প্রথমে আসে tan π/3 যোগ sec
π/3। তাহলে কী করলাম দেখো, ঊর্ধ্বসীমা π/3 এক্সের জায়গায় বসালাম, সূত্রের নিয়মে মাইনাস দিব, এবার টেনের জায়গায় 0 দিব, 0 প্লাস 0। এবার তোমার ক্যালকুলেটর অথবা তোমার মুখস্থ থাকবে tan 60, তোমার মুখস্থ থাকবে √3। তারপরে sec 60, আমরা cos 60 মান তো জানি, cos 60 মান হাফ, তাহলে এটা হবে 2। তারপরে এখানে tan 0 হলো 0 আর sec 0 হলো 1। তাহলে আবার ফাইনাল রেজাল্ট আমরা পেয়ে গেলাম +1, এটি ফাইনাল রেজাল্ট। তাহলে নির্দিষ্ট সমাকলনের কথা একটু আগে বলছিলাম, অনির্দিষ্ট সমাকলনের একই অঙ্ক আমরা একাধিক নিয়মে করতে পারি, কিন্তু নির্দিষ্ট সমাকলনের অঙ্ক যে নিয়মে করো চূড়ান্ত রেজাল্টটা সবসময় একই হবে। অনির্দিষ্ট সমাকলনের নিয়মের কারণে একই অঙ্কের রেজাল্ট ভিন্ন পাওয়া যায়, কিন্তু নির্দিষ্ট সমাকলনে নিয়ম যত নিয়মেই হোক, যদি অঙ্ক শুদ্ধ হয়, অঙ্ক যদি ভুল না হয়, অবশ্যই চূড়ান্ত রেজাল্ট সবসময় একই হবে। এই জন্য অনির্দিষ্ট সমাকলনের কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমরা পাঠ্য বইয়ের অঙ্ক মিলাইতে পারি না, কিন্তু নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে মিলাইতে পারি। তা আমি এখানে ফাঁকি দিয়ে আমার যে PDF কপিতে তোমাদের আজকে যে বাড়ি কাজগুলো থাকবে, এই বাড়ি কাজের একটা অঙ্ক আমি করলাম। আমি আরেকটা অঙ্ক করতেছি যে 0 থেকে π/4, 0 থেকে π/4 1/1 মাইনাস cos x, 1 প্লাস cos 2x। তাহলে এখানে দেখো, লক্ষ্য করে এখানে ডিরেক্ট সূত্র আছে, 1 প্লাস cos 2x এর সূত্র হলো 2 cos স্কয়ার x। ত্রিকোণমিতির সূত্র 1 প্লাস cos 2x, 2 cos স্কয়ার x। তাহলে হাফটা বাইরে চলে যাবে, আর 0 থেকে π/4 লিখবো, আর cosকে উপরে নিয়ে গেলে লিখতে পারবো sec স্কয়ার x dx। এবার sec স্কয়ারের জন্য আমার কিন্তু ডিরেক্ট সূত্র আছে। sec স্কয়ারের জন্য আমরা জানি সূত্র হলো 10x। তাহলে ইন্টিগ্রেশন শেষ, এখানে c দিব না, ঊর্ধ্বসীমা π/4, নিচে 0। তাহলে আমি হাফ লিখবো, 10 এর ভিতরে লিখবো π/4 মাইনাস 10 0। তাহলে আগে এক্সের মান উপরেরটা বসাবো, মাঝখানে মাইনাস দিয়ে নিচেরটা বসাবো। তা আমি পরপর 3টা অঙ্ক একই কথা বললাম। এই লিমিটের কাজটা আমরা কীভাবে করব, আমি যদি এইভাবে বুঝি, তাহলে আমি যে অনির্দিষ্ট যে 10-12টা অঙ্ক আলোচনা প্রথমে করলাম, প্রত্যেকটা অঙ্কের মধ্যে লিমিট বসিয়ে যদি পরীক্ষক নতুন প্রশ্ন তৈরি করে, তাও আমার কোনো সমস্যা হবে না। তাহলে আমরা প্রত্যেকটা অঙ্কে যে লাইনে ইন্টিগ্রেশন সূত্র প্রয়োগ হয়, সেই লাইনে আমরা একটা তৃতীয় বন্ধনী দিব, তৃতীয় বন্ধনী দিয়ে ঊর্ধ্বসীমা ঊর্ধ্বে লিখবো, নিম্নসীমা নিচে লিখবো। এরপরে স্টেপে ঊর্ধ্বসীমা এক্সের জায়গায় বসবে, মাঝখানে সূত্রের মাইনাস, নিম্নসীমা বসিয়ে আমরা ক্যালকুলেশন সেরে আমরা অঙ্ক শেষ করব। তাহলে আমি এখানে রেজাল্টটা কত আসে, tan π/4 এর মান হলো 1 আর tan 0 এর মান হলো 0, তাহলে হাফ আসে। তাহলে এটাও আমি আমার PDF কপি থেকে আরেকটা বাড়ি কাজ করলাম। তো মোটামুটি বলতে পারো আজকে আমার PDF কপির নিয়ম 1 আমি আজকে আলোচনা করলাম। আজকে আলোচনায় আবার একটা নিয়ম আলোচনা হয়েছে। আমি চেষ্টা করব আগামী যে ভিডিওটা করব, আমি ওখানে 2টা নিয়ম আলোচনা করব। আজকের আলোচনা আমি একটা নিয়ম আলোচনা, আজকের অঙ্কগুলো একটু বিচ্ছিন্ন হলেও আগামী ক্লাসে আমি যে অঙ্কগুলো করাবো বা এর পরবর্তী ক্লাসে যে অঙ্কগুলো করাবো, ওগুলোতে আজকের মতো বিচ্ছিন্ন হবে না। তাই আজকের ক্লাসটা আমরা একটু বোর্ড প্রশ্ন বেছে বেছে আমি কিছু নির্দিষ্ট অঙ্ককে এক জায়গায় নিয়ে এসেছি। আমি যা তোমাদেরকে বাড়িতে করতে বলবো, তোমরা প্রত্যেকটা অঙ্ক করবে, এবং আমার PDF কপি তোমরা দেখে নোট তৈরি করবে, এবং ভিডিও দেখে ভিডিও থেকেও কিছু নতুন অঙ্ক তোমার চোখে পড়বে যেটা আমার PDF-এ নেই। তাই তোমরা ভিডিও থেকেও কিছু অঙ্ক যোগ করে নেবে। তাই তোমাদের ভিডিও এবং PDF মিলিয়ে আজকে আমার যতগুলো অঙ্ক তোমার চোখে পড়বে তোমরা যদি করো। আর আপাতত আমি বই করতে বলবো না, বই করার জন্য আমি পরামর্শ আরও পরে দিব। আমার এখানে যেহেতু আমি রুল অনুযায়ী প্রশ্নমালা সাজাচ্ছি, তাই আমার বইয়ের হিসেবে প্রশ্নমালাগুলো আপাতত আসবে না। তাই আমার এখন আলোচনা হবে রুল অনুসারে। আজকে যেমন নিয়ম 1 ধরে আমি কাজ করছি, আমার নিয়ম 1-এর নাম দেওয়া হয়েছে সরাসরি অন্তরীকরণ। এরপরে আমরা দেখব, পরবর্তী ক্লাসগুলোতে দেখলে আমি বুঝবো আমি কি পড়াতে যাচ্ছি। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করতেছি। কথা হাফেজ।